আজকে আমি আবার তোমাদের জন্য আবার একটি ক্লাস নিয়ে আসলাম, যে ক্লাসে আমরা ডব্লিউবিসিএস এর যে মেডিয়েভেল হিস্ট্রি থেকে যা যা কোশ্চেন 2023 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত প্রিলিমস এর যা যা কোশ্চেন এসেছে সবকে কিন্তু আমি এক জায়গা করেছি। এইগুলোই কিন্তু তোমার এর সঙ্গে আলোচনা করব, একদম ডিটেলস আলোচনা হবে, পুরো মেডিয়েভেল হিস্ট্রি আলোচনা করব। এবং তোমাদের আমি বলে রাখি, যারা ডব্লিউবিসিএস ক্র্যাক করবে তাদের হিস্ট্রিতে মাথায় খেয়াল রাখো 50 নাম্বার থাকে 50 নাম্বার। একটা কথা আছে যে ডব্লিউবিসিএস তারাই ক্র্যাক করতে পারে যারা হিস্ট্রিতে 50-এ 48 বা 45 অ্যাভাব পায়। তো মাথায় খেয়াল রাখবে, তোমাকে হিস্ট্রি থেকে যতটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম নাম্বার তুমি যদি পাও, দেখবে তোমার ডব্লিউবিসিএস প্রিলিমস ক্র্যাক করাটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। এবং তো তোমার যে স্বপ্ন যে ডব্লিউবিসিএস অফিসার তুমি ভবিষ্যতে হবে, সেটা কিন্তু তোমার সফল হবে। দেখো, বারবার আমি একটা কথা তোমাদের বলি, যে এই যে তোমরা স্বপ্ন দেখছো ডব্লিউবিসিএস অফিসার হবে, এই স্বপ্নটা অ্যাকচুয়াল তোমার একার স্বপ্ন নয়, তোমার স্বপ্ন, তোমার ফ্যামিলির স্বপ্ন, তোমার ভাইয়ের স্বপ্ন, তোমার বোনের স্বপ্ন, তোমার ওয়াইফের স্বপ্ন, তোমার হাজবেন্ডের স্বপ্ন। সুতরাং যারা অ্যাসপিরেন্ট আছো, তুমি যদি বিসিএস অফিসার হও, তোমার একার স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে না, এখানে তোমার পুরো একটা ফ্যামিলির স্বপ্ন কিন্তু জুড়ে আছে। আর সেই স্বপ্নকে সফল করার উদ্দেশ্যে আমি তোমাদের হাতে এই তোমার জীবন যুদ্ধে আমি একটা অস্ত্র তুলে দিচ্ছি, এই ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ। তাহলে চলো আজকে আলোচনা করি ডব্লিউবিসিএস এর যে মেডিয়েভেল হিস্ট্রি, সেই মেডিয়েভেল হিস্ট্রির এমসিকিউ গুলো। বেশি গল্প করব না, জাস্ট আমরা মেইন টপিকের মধ্যে চলে আসি। আমাদের পড়াশোনায় মেইন ফোকাসটা দিতে হবে এবং আমাদের একটু কনসিস্টেন্ট ভাবে কিন্তু এই কয়েকদিন হার্ড ওয়ার্ক করতে হবে। কারণ দেখো, আমি কিছু কথা বলি তোমাদের, আরেকটা কথা বলি, জাস্ট success does not come from luck, it comes from hard work and consistency. সুতরাং তুমি যদি কনসিস্টেন্ট থাকতে পারো, তুমি যদি হার্ড ওয়ার্কিং হও, তবেই তুমি কিন্তু সফল হবে। দেখো, ট্যালেন্ট অনেকের থাকে, ট্যালেন্ট সব সময় কাজে আসে না। অবশ্যই ট্যালেন্ট হয়তো তোমার কিছু জায়গায় কাজে আসে, বাট ট্যালেন্ট হচ্ছে টেম্পোরারি, বাট তোমার হার্ড ওয়ার্কিং কনসিস্টেন্সি ব্যাপারটা, এটা কিন্তু পার্মানেন্ট। তাহলে চলো বেশি দেরি করব না, আমরা একদম শুরু করি মেইন জায়গায়। প্রথম প্রশ্ন আমি বাইলিঙ্গুয়াল রেখেছি, যাতে তোমরা যারা ইংরেজি পছন্দ করো ইংরেজিতে দেখতে পারো, যারা বাংলা পছন্দ করো তারা বাংলায় দেখতে পারো। যে কোনো ভাবে তোমরা কিন্তু কোন রকম তোমাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়, দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু রেখেছি। প্রথম প্রশ্ন একদম কুইক করাবো, এবং অনেকগুলো কোশ্চেন আছে, 209টা কোশ্চেন আছে, সবই কিন্তু কুইক করে যাব। পান্ডুয়া, পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? তাহলে হু বিল্ড দ্য আদিনা মসকিউ অফ পান্ডুয়া, পান্ডুয়াতে আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? মনে রাখবে, পান্ডুয়াতে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন ডক্টর তোমার সিকান্দার শাহ। তো এই সিকান্দার শাহ, মনে রাখবে, ইনার কিন্তু প্রশ্ন পড়ে যে এর ক্যাপিটালের নাম কি। ঠিক আছে, ক্যাপিটাল, ক্যাপিটাল দেখো, এই যে পান্ডুয়াতে আদিনা মসজিদ না, মানে ওনার ক্যাপিটাল কিন্তু পান্ডুয়ায়। ঠিক আছে, ওনার ক্যাপিটালটা কোথায়? পান্ডুয়া, পান্ডুয়াতেই মনে রাখবে ইনার কিন্তু ক্যাপিটাল। তোমরা কমেন্টে জানাবে পান্ডুয়াটা কোন ডিস্ট্রিক্টে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে আছে। নেক্সট প্রশ্ন বলছে শিখদের দশম শিখ গুরু, দশম বা শেষ গুরু কে ছিলেন? তাহলে লাস্ট 10th and লাস্ট গুরু অফ শিখ, শিখদের দশম শিখ গুরু কে ছিলেন? না, দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। তাহলে গুরু গোবিন্দ সিং, মনে রাখবে, উনি কিন্তু দশম শিখ গুরু ছিলেন। ইনি কিন্তু খালসা যে একটা বাহিনী তিনি কিন্তু তৈরি করেছিলেন। তাহলে খালসা বাহিনীর সঙ্গে, ঠিক আছে, খালসা খালসা বাহিনী খুব ইম্পর্টেন্ট। এবং মনে রাখবে, ইনি কিন্তু 5K কিন্তু ইন্ট্রোডিউস করেছিল। এই যে কেস, কাঙ্ঘা, কারা, কাচারা, কিরপান, এই সমস্ত জিনিসগুলো যে 5K ইন্ট্রোডিউস কে করেছিল, দেখবে এটা যারা শিখ ধর্ম অবলম্বী হয়, যারা শিখ ধর্মকে ফলো করে, তারা দেখবে ওই কে তাদের মানে তোমার কেস থাকে, মানে কাঙ্গা থাকে, কাচেরা থাকে, কিরপান থাকে, মানে ছুরি থাকে, এই সমস্ত কিছু দেখবে তারা নিয়ে কিন্তু ঘোরে। নেক্সট কোশ্চেন, দাক্ষিণাত্য অভিযানের জন্য প্রথম অভিযান সংগঠিত করেছিলেন কোন সুলতান? তাহলে নেম দ্য সুলতান হু ফার্স্ট অর্গানাইজ এক্সপেডিশন টু কনকার দ্য ডেকান। দেখো, অ্যাকচুয়াল ডেকান যদি বলা হয় যে প্রথম দাক্ষিণাত্য এক্সপেডিশন কে করেছিলেন, অ্যাকচুয়াল যদি বলা হয় প্রথম করেছিলেন জালালউদ্দিন খলজি। ঠিক আছে, যিনি খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। বাট এখানে কিন্তু জালালউদ্দিন খলজি আমাদের অপশনে নেই। তাহলে আমাদের কি নিতে হবে? না, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু তোমাকে এখানে অপশন নিতে হবে। নেক্সট কোশ্চেন,
পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের তিনটা যুদ্ধই কিন্তু পরীক্ষা আসে। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে 1 নাম্বার কোশ্চেন আসে এখান থেকে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন কার কার সঙ্গে হয়েছিল? না বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। মনে রাখবে এই লোদি বংশের লাস্ট সুলতান কে ছিল? না এই ইব্রাহিম লোদি। এবং মনে রাখবে এই ইব্রাহিম লোদির পরেই কিন্তু তোমার সুলতানের যে বংশ, সুলতানি যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পতন হবে এবং তারপরেই আমরা জানি যে বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করবেন এবং জয়ী হবে এই যুদ্ধে। তাহলে অবশ্যই বাবর জয়ী হবে। পরের প্রশ্ন, আচ্ছা, হু ইন্ট্রোডিউস দিন ই ইলাহি? দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তাহলে দিন ই ইলাহি আকবর, সম্রাট আকবর। ঠিক আছে, মুঘল সম্রাট আকবর কিন্তু দিন ই ইলাহি ইন্ট্রোডিউস করেছিল। প্রশ্ন পড়ে এই যে দিন ই ইলাহি মানে একটা নতুন ধর্ম তিনি প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1582 খ্রিস্টাব্দে তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এবং তোমরা কমেন্টে জানাও এই দিন ই ইলাহি প্রথম প্রথম কে গ্রহণ করেছিলেন? প্রথম কে গ্রহণ করেছিলেন তোমরা কিন্তু কমেন্টে জানাও। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট আলমগীর ওয়ান, আলমগীর ওয়ান নামে পরিচিত? তো মনে রাখবে আলমগীর ওয়ান বলা হয় ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেব হচ্ছে আলমগীর ওয়ান। ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী মুঘল সম্রাট ছিলেন। ঔরঙ্গজেব কত সালে মারা যান? প্রশ্ন পড়েছে 1707 খ্রিস্টাব্দে তিনি মারা যান। ঔরঙ্গজেব মনে রাখবে ইনাকেই কিন্তু জিন্দা পীর বলা হয়। ঠিক আছে, জিন্দা পীর বলা হয়। তাহলে খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলো কিন্তু, জিন্দা পীর কাকে বলে, কত খ্রিস্টাব্দে তিনি মারা যান। ঠিক আছে, মুঘলদের শেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন? ঔরঙ্গজেব। এবং ঔরঙ্গজেব সঙ্গে আরো অনেক কিছু আছে, পরে জানবো। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? প্যারট অফ ইন্ডিয়া, তাই তো। ভারতের তোতা পাখি বা হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। ঠিক আছে, আমির খসরু খুবই ইম্পর্টেন্ট। আমির খসরু কার সেনাপতি ছিলেন? না আমির খসরু আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। হু ওয়াজ দ্য লাস্ট সুলতান অফ দিল্লি? তাহলে দিল্লির শেষ সুলতান কে ছিলেন? দিল্লির শেষ সুলতান মাথায় খেয়াল রাখতে হবে, বলেই দিয়েছি তোমাদের। দেখো ওই যে পানিপথের প্রথম যুদ্ধ হলো, যুদ্ধেতে পরাজিত হলো ইব্রাহিম লোদি, তারপরে বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করলো। সুতরাং শেষ সুলতান কে হবে? না ইব্রাহিম লোদি। নেক্সট, পরের প্রশ্ন, নেম দ্য সুলতান অফ দিল্লি হু ফার্স্ট ইন্ট্রোডিউস নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পলিসি? তাহলে উত্তর পশ্চিম সীমান্ত নীতি প্রথম চালু করেছিলেন কোন দিল্লির সুলতান? তাহলে মনে রাখবে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? বলবন। তাহলে বলবন কিন্তু এটার সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, অমুক্ত মাল্যদা। ঠিক আছে, অমুক্ত মাল্যদা গ্রন্থটি কে রচনা করেছিলেন? তা অমুক্ত মাল্যদা এই বইটি রচনা করেছিলেন মনে রাখবে কৃষ্ণদেব রয়। কৃষ্ণদেব রয় মনে রাখবে ইনি কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের সব থেকে গ্রেটেস্ট রুলার ছিলেন। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যের বিজয়নগর সাম্রাজ্যের ঠিক আছে, বিজয়নগর বিজয়নগর সাম্রাজ্যের বিজয়নগর যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের তিনি কিন্তু সব থেকে গ্রেটেস্ট রুলার। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ইনি হচ্ছে কোন বংশের ছিলেন? পরীক্ষায় আসে। মনে রাখবে ইনি কিন্তু তুলুভা ডাইনেস্টি ছিলেন। তুলুভা তুলুভা ডাইনেস্টি। ঠিক আছে, আরো প্রশ্ন পড়ে যে এই যে তিনি অমুক্ত মাল্যদা গ্রন্থটা রচনা করেছিলেন কোন ভাষায় রচনা করেছিলেন? তিনি কিন্তু তেলেগু ভাষায় রচনা করেছিলেন। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে আরো বই আছে, জাম্ববর্তীকালের নাম, উষা পরিণায়াম, অমুক্ত মাল্যদা, এবং তিনি একটা সিটি প্রতিষ্ঠা করেছিল, তার নাম হচ্ছে নাগালপুরাম সিটি। ঠিক আছে, এগুলো সব পরীক্ষায় আসে। আমি যখন অ্যাকচুয়াল যারা আমার কাছে WBCS এর জন্য পড়েছো, তারা যারা একদম চ্যাপ্টার ওয়াইজ পড়েছো, আমি কিন্তু এগুলো সব তোমাদের বলেছি যে ইনার সময় কোন বিদেশিরা ভারতে এসেছিল। তোমরা একটু কমেন্টে জানাবে। ঠিক আছে, যে কোন বিদেশিরা এই কৃষ্ণদেব রায়ের সময় আমাদের ভারতবর্ষ বা ওনার সময়ে এসেছিল, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ওনার রাজসভায় কে কে এসেছিল, কোন ভারতীয় মানে কোন বিদেশি এসেছিল। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন বলছে দিল্লি সুলতানের সুলতানের যে বংশগুলি আছে, বলছে চুজ দ্য কারেক্ট ক্রোনোলজি অর্ডার অফ দ্য ডাইনেস্টি অফ দ্য দিল্লি সুলতানেট। তাহলে দিল্লি সুলতানের যে ক্রমগুলো, বংশনের যে ক্রমগুলো পরপর করে সাজাতে বলেছে। দেখো এইটা সাজাতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিস হচ্ছে যে এটা
একটা কবিতার মাধ্যমে বলেছিলাম, ঠিক আছে, যদিও কবিতাটা হিন্দি কবিতা, তো তোমরা কিন্তু মনে রাখবে, দেখবে খুব ইজিলি কিন্তু মনে রাখতে হবে, মনে রাখতে পারবে। যেমন আমি বলেছিলাম একটা কবিতা, সেটা হচ্ছে গুলাব খেলে তো সান্স লো, ঠিক আছে, গুলাব মানে গুলাম বংশ, গুলাম বংশ মানে কি, মানে স্লেভ ডাইনেস্টি, বা গুলাম মানে স্লেভ, মানে বলতে পারি স্লেভ ডাইনেস্টি অনেকগুলো নাম আছে, দাস বংশ, দাস মানে স্লেভ, এই বংশকে ইলবারি বংশ বলা হয়, ঠিক আছে, ইলবারি, ইলবারি বলা হয়। আবার এইটাকেই বলা হয় কি মামলুক বংশ, মামলুক, মামলুক, এগুলো কিন্তু সবই মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে এই গুলাম, তারপরে কি এসে গেল, কে ফর খিলজি, তারপরে টি ফর তুগলক, তারপরে সৈয়দ, তারপরে লোদি। লোদি ডাইনেস্টিটা কিন্তু সবের শেষে থাকবে। দেখো তোমরা এখানে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, এখানে লোদি দেখতে পাচ্ছি সবের শেষে আছে অপশন বি তে, বাস উত্তর এটাই হয়ে যাবে, ঠিক আছে। বাকি দেখো খিলজি আছে, তুর্ক আছে, তুর্ক আছে, ইলবারি তুর্ক আছে, কেটে বাদ দিয়ে দিলে অটোমেটিক্যালি। প্রথমে দেখো ইলবারি বংশ, তাহলে ইলবারি বংশ বলতে যে যেটা বললাম তোমাদের দাস বংশ বা স্লেভ ডাইনাস্টি, সেটাই হচ্ছে ইলবারি বংশ। তারপরে দেখো কে, কে ফল খিলজি, খিলজি, তারপরে তুগলক, তুগলক, ঠিক আছে। তারপর দেখো সৈয়দ বংশ কিন্তু এখানে মিসিং করে দিয়েছে, কোনো সমস্যা নেই, সৈয়দ বংশ নেই, নেই, শেষে তো লোদি আছে, তাহলে লোদিটা আমার শেষে আছে, তাই আমাকে লোদি শেষে করে দিলাম। নেক্সট কোশ্চেন, হু বিল্ট বুলন্দ দরওয়াজা, তাহলে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? বুলন্দ দরওয়াজা মনে রাখবে, যখন সম্রাট আকবর তিনি যখন গুজরাট জয় করবে, সেই গুজরাট জয়ের যে কাহিনী, মানে গুজরাট জয়কে স্মরণীয় করে রাখার জন্য তিনি কিন্তু বুলন্দ দরওয়াজা নির্মাণ করবেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন মুঘল যুবরাজ আবুল ফজলকে হত্যা করেছিলেন? তাহলে আবুল ফজলকে হত্যা করেছিল মনে রাখবে সেলিম, ঠিক আছে, সেলিম বা জাহাঙ্গীর, তিনি কিন্তু আবুল ফজলকে হত্যা করেছিলেন। এবং তোমরা নিশ্চয়ই জানো, এই সেলিম বা জাহাঙ্গীর এ কিন্তু গুরু অর্জুনকেও কিন্তু হত্যা করেছিল, ঠিক আছে, গুরু অর্জুন, গুরু গুরু অর্জুন, গুরু অর্জুনকেও তিনি কিন্তু হত্যা করেছিলেন। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ডাজ নট ম্যাচ, কোনটা ম্যাচ করছে না? জনপুর, তোমার জনপুরে কি আছে না, আতালা মসজিদ, তাই তো, এটা ঠিক আছে। মালুয়া, মালুয়াতে আছে কি, জাহা মসজিদ, ঠিক আছে, জাহাজ মসজিদ, তো জাহাজ মসজিদ কিন্তু আছে। আজমির, আজমিরে কি আছে এখানে দেখা যাচ্ছে যে তোমার কুব্বাতুল ইসলাম মসজিদ, তোমরা রাখবে কুব্বাতুল ইসলাম মসজিদ কিন্তু আজমিরের নেই, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটা কোথায় আছে তাহলে স্যার, না এটি আছে দিল্লিতে অবস্থিত, দিল্লি। তোমাদের জন্য প্রশ্ন থাকলো, দিল্লির ফাউন্ডারকে, দিল্লির ফাউন্ডার বা প্রতিষ্ঠাতাকে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে, দিল্লির প্রতিষ্ঠাতাকে, দিল্লি বা ইন্দ্রপ্রস্থ যেটাকে বলা হয়। আচ্ছা, হু রোট হুমায়ুন নামা, হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? না হুমায়ুন নামা রচনা করেছিলেন হুমায়ুনের সিস্টার গুলবাদান বেগম, এই গুলবাদান বেগমকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু হুমায়ুন নামা রচনা করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম তুলুগমা যে যুদ্ধ কৌশল বা মিলিটারি ট্যাকটিক ইন্ডিয়ার মধ্যে কে প্রথম ব্যবহার করেছিলেন? তোমরা রাখবে এটি তুলুগমা যে যুদ্ধ কৌশল, এই যুদ্ধ কৌশলকে প্রথম ব্যবহার করেছিলেন সম্রাট আকবর, ঠিক আছে, সরি সম্রাট বাবর, সম্রাট বাবর কিন্তু এই তুলুগমা যে যুদ্ধ কৌশল, এই তুলুগমা যুদ্ধ কৌশল কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। প্রশ্ন পড়ে, এই তুলুগমা যুদ্ধ কৌশল তিনি কার কাছ থেকে শিখেছিলেন? তিনি মঙ্গলদের কাছ থেকে শিখেছিলেন, ঠিক আছে, তিনি কার কাছ থেকে শিখলেন? মঙ্গলদের কাছ থেকে শিখেছিলেন। এবং প্রশ্ন পড়ে যে বাবর কোন কোন যুদ্ধ করেছিল, তোমরা নিশ্চয়ই জানো, যে তোমার প্রথমে তিনি করবেন যে এইরকম ভাবে তোমরা মনে রাখতে পারো যে পানি খেয়ে চলো ঘরে, ঠিক আছে, এরকম ভাবে মনে রাখলে তোমরা কিন্তু সব মনে রাখতে পারবে, যে পানি খেয়ে খেয়ে চলো চলো ঘরে। তাহলে প্রথম যুদ্ধ হবে পানিপথের যুদ্ধ, তারপরে খানুয়ার যুদ্ধ, তারপরে ব্যাটেল অফ চান্দেরি, তাহলে ব্যাটেল অফ ঘরঘরা, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, চাঁদ বিবি রুলড ওভার হুইচ ডেকান সুলতানেট, ঠিক আছে, চাঁদ বিবি কোন দাক্ষিণাত্য সুলতানা শাসন করেছিলেন? তিনি শাসন করেছিলেন অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আহমেদনগর। ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আচ্ছা, বলছে দিল্লি সুলতানের যে ইকতা, আর্মি, কারেন্সি, আদার ইম্পর্টেন্ট অর্গানস অফ দিল্লি সুলতানেট কে সংগঠন তৈরি করেছিলেন? না এই সংগঠনগুলো মেনলি যে তৈরি করেছেন তিনি হচ্ছে, দেখো ইকতা সিস্টেম যখন দেখতে পেয়ে গেছি আমরা, কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে ইকতা সিস্টেম চালু করেছিলেন কে? ইলতুৎমিশ। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন, ইলতুৎমিশ মনে রাখবে তিনি কিন্তু দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা, রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট। পরের প্রশ্ন, হু অ্যারেঞ্জ দ্য
হু অ্যারেঞ্জ দ্য ট্রান্সলেশন অফ উপনিষদ ইন্টু পার্সিয়ান। তাহলে উপনিষদ ফার্সিতে অনুবাদের ব্যবস্থা কে করেছিলেন? তাহলে অনুবাদের ব্যবস্থা করেছিলেন মানে অ্যাকচুয়াল মানে পার্সিয়ান ভাষায় উপনিষদকে ট্রান্সলেট করেছিলেন কে? এই দারশিকো। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। Which dynasty was designated as বলহর by আরব ট্রাভেলার? তাহলে আরব পর্যটক কোন রাজবংশকে বলহর নামে ডাকতো? রাষ্ট্রকূট বংশকে। রাষ্ট্রকূটকে কি বলা হতো? না বলহর বলা হতো। পরের প্রশ্ন, আচ্ছা অরুমলু বর্মন এই টাইটেলটা কোন চোল রাজার? তাহলে অরুমলি বর্মন এই টাইটেলটা মনে রাখবে রাজা রাজা ওয়ান। রাজা রাজা ওয়ানের এই টাইটেলটা অরুমলি বর্মন। চৈতন্য দেবের সময় বাংলার শাসক কে ছিলেন? চৈতন্য দেবের সময় বাংলার শাসক আলাউদ্দিন হোসেন শাহ। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে আলাউদ্দিন হোসেন শাহ যখন ছিলেন সেই সময় সমসাময়িক তার হচ্ছে শ্রী চৈতন্যদেব। পরের প্রশ্ন, ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ডিউরিং হুজ রিজিয়ন? তাহলে ইবন বতুতা কার সময় ভারতবর্ষে এসেছিল? ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা পাগলা রাজা বলি। ঠিক আছে, প্রিন্স অফ মনিয়ার বলা হয় এবং এনাকে পাগলা রাজা বলা হয়। ঠিক আছে, তোমাদের জন্য প্রশ্ন, পাগলা রাজা কে বলেছিল? ইনাকে পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা কে বলেছিল? মনে রাখবে যত সুলতান আছে সুলতানদের মধ্যে সব থেকে কিন্তু শিক্ষিত সুলতান কে ছিল? মোহাম্মদ বিন তুগলক। কিন্তু দেখবে প্রশ্ন পড়ে যে সুলতানদের মধ্যে নিরক্ষর কে ছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু নিরক্ষর ছিলেন। ঠিক আছে, সিংহাসন আরোহণের আগে কোন সুলতান কৃতদাস ছিলেন না? এই কোশ্চেন তোমরা অনেকবার পাবে। তাহলে কৃতদাস কে ছিলেন না? দেখো কুতুবুদ্দিন আইবক আছে, ইলতুৎমিশ আছে, আলাউদ্দিন খলজি আছে, বলবন আছে। তো তোমাদের এগুলো একটু মনে রাখতে হবে। যেমন দেখো কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক তো অ্যাকচুয়াল দাস বংশের প্রতিষ্ঠাতা। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতা মানে অবভিয়াস তিনি দাস ছিলেন। ইলতুৎমিশ, ইলতুৎমিশ হচ্ছে এই কুতুবুদ্দিন আইবকের দাস ছিলেন তিনি। কারণ কুতুবুদ্দিন আইবকের যে সন্তান সে হচ্ছে অকর্মণ্য, মানে সে সিংহাসনে বসেও কিছু লাভ হবে না, আরামসে আর কি। ঠিক আছে, তারপরে যে আসবে সেটা হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ মনে রাখবে রিয়েল ফাউন্ডার, তিনি কিন্তু রাজধানী দিল্লিতে করেছিলেন। ঠিক আছে, এবং তারপরে দেখো এখানে দেখো কি আছে, বলবন। বলবনও মনে রাখবে একজন, তিনি কিন্তু দাস ছিলেন। এই যে আলাউদ্দিন খলজি দেখতে পাচ্ছ, এ কিন্তু দাস ছিলেন না। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, মনসব শব্দের অর্থ কি? মনসব শব্দের অর্থ হলো এ র্যাঙ্ক অর, মানে একটা পদমর্যাদা বলতে পারো, পদ বা পদমর্যাদা বলতে পারো। মানে প্রত্যেকটা যে তোমার আকবরের রাজসভায় যারা সেনাপতি যেগুলো ছিল তাদের এক একটা র্যাঙ্ক দেওয়া হতো। ধরো মানসিং এর একটা র্যাঙ্ক, ঠিক আছে, বীরবলের একটা র্যাঙ্ক, প্রত্যেকটা আর্মির এক একটা র্যাঙ্ক দিয়ে দিতেন তিনি। ঠিক আছে, তাহলে র্যাঙ্ক বা পদমর্যাদা এটা হচ্ছে মনসব শব্দের অর্থ। আচ্ছা, কোন তুর্কি সুলতান ইকতা, দেখো তোমাদের বলে দিয়েছি, ইকতা প্রথা চালু করেছিল কে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ হচ্ছে ইকতা প্রথা চালু করেছিল। ইলতুৎমিশের সময় মনে রাখবে প্রথম কিন্তু মঙ্গল অ্যাটাক হবে। ঠিক আছে, মঙ্গল অ্যাটাক সময় কিন্তু হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট। চেঙ্গিস খান 1221 খ্রিস্টাব্দে অ্যাটাক করেছিল, বিশাল পরে। পরের প্রশ্ন, ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? তাহলে ত্রয়োদশ শতকে বাংলা জয় করেছিলেন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি। ঠিক আছে, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে ডিস্ট্রয় করেছিলেন, ধ্বংস করেছিলেন। এবং তিনি হচ্ছে প্রশ্ন পড়ে কত খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেছিলেন? 1202 খ্রিস্টাব্দে। 1202 খ্রিস্টাব্দে তিনি কিন্তু বাংলা অ্যাটাক করেছিলেন। ঠিক আছে, প্রশ্ন পড়ে কোন মুসলিম সুলতান প্রথম বাংলা অ্যাটাক করেছিল? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। এই প্রশ্নগুলো কিন্তু সবই আসে। আচ্ছা, রামচরিত মানস কে রচনা করেন? দুটো প্রশ্ন আসতে পারে, এক রামচরিত কে রচনা করেন আর একটা হচ্ছে রামচরিত মানস। তো রামচরিত মনে রাখবে তুলসীদাস, রামচরিত মানস হচ্ছে তুলসীদাস, আর রামচরিত শুধু যদি বলতো তাহলে সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, যদি শুধু বলতো রামচরিত তখন সঠিক উত্তর হয়ে যেত কি সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী হয়ে যেত কি রামচরিত এই গ্রন্থটির রচয়িতা। জয়দেবের গীত গোবিন্দ, ঠিক আছে, হরিসেনের এলাহাবাদ প্রশস্তি, ওগুলো সব জানো। আচ্ছা, খুদবাটা কি? খুদবা হচ্ছে সারম্যান রিড ইন দা রুলার্স নেম এট ফ্রাইডে প্রেয়ার, শুক্রবারের নামাজের আগে
জুম্মার অ্যাকচুয়াল শুক্রবারে জুম্মা হয়, ওই জুম্মাবারের মানে জুম্মা পড়ার আগে ঠিক খুতবা পড়া হয়, এটাকে খুতবা বলা হয় আর কি। আচ্ছা, নেক্সট, খাজুরাহ একাদশ শতকে প্রথম কে নির্মাণ করেছিলেন? 11th সেঞ্চুরিতে একাদশ শতকে প্রথম কে নির্মাণ করেছিলেন? তাহলে মনে রাখবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আবু রিহান আল বিরুনি। আবু রিহান আল বিরুনি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, কোন মধ্যযুগীয় শাসক আইনি দহসালা, ঠিক আছে, আইনি দহসালা প্রবর্তন করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে বারবারই। আকবর। আকবর হচ্ছে তোমার আইনি দহসালা কিন্তু ইন্ট্রোডিউস করেছিল। নেক্সট কোশ্চেন, সন্ধ্যাকর নন্দী ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হুইচ ডাইনেস্টি? তাহলে সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী পাল বংশের, ঠিক আছে, পাল ডাইনেস্টির সভাকবি ছিলেন। বিক্রমশিলা বিহার ওয়াজ ফাউন্ডেড বাই, তাহলে বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা বিহার, এটা মনে রাখবে, ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। অমুক্ত মাল্যদা কে রচনা করেন? দেখো আগেও আমরা দেখলাম অমুক্ত মাল্যদা, তাহলে একই কোশ্চেন কিন্তু দেখতে পাচ্ছি রিপিট হয়েছে। কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় বলেছিলাম, এটা অমুক্ত মাল্যদা বইটা কোন ভাষায় লেখা? এটা হচ্ছে তেলেগু ভাষায় লেখা। পরের প্রশ্ন, নায়াঙ্কারা প্রথা কোন সাম্রাজ্য সঙ্গে যুক্ত? নায়াঙ্কারা সিস্টেম, এই নায়াঙ্কারা সিস্টেমটা মনে রাখবে বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে যুক্ত। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে এই নায়াঙ্কারা সিস্টেমটা কিন্তু যুক্ত। পরের প্রশ্ন, আলাই দরওয়াজা, ঠিক আছে, এই আলাই দরওয়াজা কে প্রতিষ্ঠা করেন? আলাই দরওয়াজা প্রতিষ্ঠা করেছে, আলাই দরওয়াজা বুঝতেই পারছো আলাউদ্দিন খলজি হয়ে যাবে সঠিক উত্তর। আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা প্রতিষ্ঠা করেছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে বড় আমদানিকৃত দ্রব্য কি? তাহলে হুইচ ওয়াজ দ্য সিঙ্গেল বিগেস্ট ইম্পোর্ট আইটেম অফ দ্য বিজয়নগর এম্পায়ার? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? হর্সেস, ঠিক আছে, ঘোড়া। ঘোড়া কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী, এটা কার লেখা? কলহনের লেখা রাজতরঙ্গিনী, ঠিক আছে, যেখানে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি, পরীক্ষা আসে। রাজতরঙ্গিনী খুব ইম্পর্টেন্ট, কনিষ্ক। আচ্ছা, প্রথম তরাইনের যুদ্ধ কবে সংগঠিত হয়? ফার্স্ট ব্যাটেল অফ তরাইন। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল মনে রাখবে 1191 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কার সঙ্গে? কার না, মোহাম্মদ ঘুরি ভার্সেস তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে। কে জয়ী হবে? না, প্রথম যুদ্ধে মনে রাখবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কিন্তু জয়ী হয়ে যাবে। সেকেন্ড যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে সেকেন্ড ব্যাটেল অফ তরাইন, ঠিক আছে, তরাইনের সেকেন্ড যুদ্ধ। এবং থার্ড যুদ্ধটা কবে, কার সঙ্গে? তো থার্ড যুদ্ধ মনে রাখবে, থার্ড যুদ্ধ ছিল সেটা হচ্ছে 1216 খ্রিস্টাব্দে। কার সঙ্গে কার হবে? না, ইলতুৎমিশ এবং তাজউদ্দিন ইলদুজের সঙ্গে, ঠিক আছে, তাজউদ্দিন ইলদুজ ভার্সেস ইলতুৎমিশ, এই দুজনের মধ্যে কিন্তু ব্যাটেল অফ থার্ড তরাইন কিন্তু সংগঠিত হবে। আচ্ছা, তোমাদের একটু বলে দিই, এই যে সেকেন্ড ব্যাটেল অফ তোমার তরাইন হবে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে এখানে কিন্তু মনে রাখবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করবে কে? না, মোহাম্মদ ঘুরি। পরের প্রশ্ন, জাবতি, মুঘল সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা জাবতি বলতে কি বোঝায়? জাবতি বলতে যে 1/3 অফ টোটাল ইয়েল্ড, ঠিক আছে, মোট উৎপাদনের 1/3, এটাকে বলা হয় জাবতি সিস্টেম। এটা মুঘল সাম্রাজ্যে কিন্তু প্রচলিত ছিল। পরের প্রশ্ন, মিতাক্ষরা, ঠিক আছে, মিতাক্ষরা এই যে বইটা, এটা কি? মনে রাখবে, এটা একটা ট্রিটাইজ অন অ্যানসিয়েন্ট হিন্দু ল অফ ইনহেরিটেন্স, তাহলে প্রাচীন হিন্দু উত্তরাধিকার আইনের একটা গ্রন্থ। হু কমান্ডার আলাউদ্দিন খলজিস ডেকান ক্যাম্পেন, তাহলে আলাউদ্দিন খলজি যখন দাক্ষিণাত্য অভিযান করবে তখন তার সেনাপতি কে ছিলেন? না, তার সেনাপতি সেই সময় ছিলেন হচ্ছে তোমার মালিক কাফুর, ঠিক আছে, মালিক কাফুর কিন্তু তার সেনাপতি ছিল। ইন হুইচ ইয়ার ডিড আকবর বিল্ড ইবাদত খানা? তাহলে আকবর ইবাদত খানা তৈরি করেছিলেন, সেটা কত খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন? তাহলে দুটো প্রশ্ন, এক নাম্বার ইবাদত খানা কে তৈরি করেছিলেন? আকবর তৈরি করেছিলেন, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, কত সালে তৈরি করেছিলেন? না, 1575 সালে তিনি কিন্তু এই ইবাদত খানাটা তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, কবুলিয়াত এন্ড পাট্টা ওয়াজ ইন্ট্রোডিউস, তাহলে এই কবুলিয়াত পাট্টা এগুলা কি? শেরশাহ সময়ে কিন্তু এগুলা শুরু হয়েছিল। পরেরটা, মানে ইন্ট্রোডিউস করেছিলেন শেরশাহ। কে চালু করেছিলেন? শেরশাহ চালু করেছিলেন কবুলিয়াত পাট্টা। ফতেপুর স্বীকৃত ইবাদত খানা, দেখো ফতেপুর, এই দেখো প্রশ্ন আবার দিয়ে দিচ্ছে যে ইবাদত খানা কে তৈরি করেছিলেন, একই কোশ্চেন কিন্তু ঘুরিয়ে এসেছে, বুঝতে পারছো? এই জন্য বলছি যে WBCS অনেক কোশ্চেন কিন্তু রিপিট দেয়। ইবাদত খানা কে তৈরি করেছিলেন? না, ইবাদত খানা তৈরি করেছিলেন আকবর, সম্রাট আকবর। একটু আগে দেখলাম যে 1575 খ্রিস্টাব্দে কিন্তু ইবাদত খানা তৈরি করেছিলেন সম্রাট আকবর। মালিক কাফুর ওয়াজ দ্য জেনারেল অফ, একটু আগেই বললাম
যে যখন দাক্ষিণাত্য অভিযান করছে আলাউদ্দিন খলজি, সেই সময় তার জেনারেল ছিলেন মালিক কাফুর। তাহলে মালিক কাফুর কার জেনারেল? আলাউদ্দিন খলজির হয়ে যাবে। একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেখো এসেছে কিন্তু WBCS, এই জন্য তোমাদের বলছি সব করে যাও। আচ্ছা, বলছে হুইচ রাজপুত রুলার ওয়াজ নট এ কন্টেম্পোরারি অফ আকবর। তাহলে আকবরের সমসাময়িক ছিল নাকি? এই যে যশবন্ত সিং, অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, হিন্দু বা ধর্মধারক। তো হিন্দু বা ধর্মধারক এটা, এই টাইটেলটা বা উপাধিটা কে গ্রহণ করেছে? এটা শিবাজি গ্রহণ করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, হু ফাউন্ডেড দা খালসা? তোমাদের একটু আগেই বলে আসলাম যে খালসা প্রথা, খালসা বাহিনী 5K কে ইনক্রিজ করেছিল? না গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং কত নম্বর ছিল? ঠিক আছে, গুরু গোবিন্দ সিং হচ্ছে 10 নাম্বার, 10th শিখ গুরু, 10 নাম্বার শিখ গুরু। ঠিক আছে, 10th শিখ গুরু, 10 নাম্বার শিখ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং, বা শেষ গুরু বলতে, শিখ গুরু বলতে পারো। কিতাবুল হিন্দ, কিতাবুল হিন্দ, তো হিন্দ দিয়ে যত বই, ঠিক আছে, তবে দেখতে পাবে আপনারা আল বিরুন হয়ে যাবে। তাহলে ট্রিক্স, হিন্দ দিয়ে যত বই পাবে সবই কিন্তু বইয়ের লেখক হয়ে যাবে কে? না আল বিরুনি। আল বিরুনি কার সভাকবি ছিলেন? না আল বিরুনি সভাকবি ছিলেন সুলতান মাহমুদের। ঠিক আছে, গজনির সুলতান, সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? না এই তোমার আল বিরুনি। পরেরটা, গঙ্গাইকোন্ডা চোল। গঙ্গাইকোন্ডা চোল কে গ্রহণ করেছিলেন? এই উপাধি বা এই টাইটেলটা কে গ্রহণ করেছিলেন? এই টাইটেলটা গ্রহণ করেছিলেন তোমার রাজেন্দ্র চোল ওয়ান। ঠিক আছে, বা রাজেন্দ্র চোল বলতে পারো, বা প্রথম, তিনি কিন্তু গঙ্গাইকোন্ডা চোল উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন। হু ব্রোক দ্য পাওয়ার অফ চেহেলগানি নোবেলস, মানে চেহেলগানি অভিজাতদের ক্ষমতাকে কে ধ্বংস করেছিলেন? তাহলে এক কথায় বন্দেগি চেহেলগান বা 40, যেটা ক্রপ অফ 40, সেটাকে কে ভেঙে দিয়েছিলেন? তোমরা রাখবে গিয়াসউদ্দিন বলবন, তিনি কিন্তু ভেঙে দিয়েছেন। তোমাদের জন্য প্রশ্ন, বন্দেগি চেহেলগান বা 40 বা ক্রপ অফ 40 এটা কে তৈরি করেছিলেন? তোমরা এটা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন? না বাজার নিয়ন্ত্রণ নীতি বা হু ইন্ট্রোডিউস দ্য মার্কেট কন্ট্রোল পলিসি? মার্কেট কন্ট্রোল পলিসি এটা মনে রাখবে আলাউদ্দিন খলজি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্বীন ইলাহি প্রথম কোন হিন্দু এটাকে গ্রহণ করেছিল? ঠিক আছে, মনে রাখবে এটাকে তোমরা নিশ্চয়ই বলেইছি তোমাদের যে বীরবল বা মহেশ দাস। ঠিক আছে, বীরবল বা মহেশ দাস, যাকে ইউসুফ জাই ট্রাইব তাকে হত্যা করেছিল, এই বীরবল বা মহেশ দাসকে। তো ইনি কিন্তু প্রথম দ্বীন ইলাহি বা তৌহিদ ইলাহি তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। ডিউরিং হুজ রিজন দা সতী প্রহিবিটেড? ঠিক আছে, দুটো কোশ্চেন এখান থেকে কিন্তু আসে, যে সতী প্রহিবিটেড বা নিষিদ্ধ করা হয়েছিল কার সময়? না নিষিদ্ধ হয়েছিল মনে রাখবে আকবরের সময়। আর যদি বলা হয় কমপ্লিটলি, পুরো সতীকে একদম কমপ্লিটলি বা পুরোপুরি ভাবে কিন্তু ব্যান করেছিল কে? না ঔরঙ্গজেব। তাহলে ঔরঙ্গজেব মনে রাখবে ব্যান্ড, কমপ্লিটলি ব্যান্ড, মানে কমপ্লিটলি ব্যান করেছিলেন তিনি, কমপ্লিটলি কিন্তু ব্যান করেছিলেন। তাহলে প্রশ্ন আসতেই পারে। নেক্সট কোশ্চেন, কুতুব মিনার কে সম্পূর্ণ করেছিল? দেখো প্রশ্ন, দুটো প্রশ্ন আসতে পারে। কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন? কার নাম অনুসারে নাম নির্মাণ করেছিলেন? মনে রাখবে নাম অনুসারে যদি বলা হয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এর নামে কিন্তু তৈরি করেছিলেন। কে তৈরি করেছিলেন? স্টার্ট কে করেছিল? না শুরু করেছিল এ। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক, মানে দাস বংশের যিনি প্রতিষ্ঠাতা বা দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক, সেই কুতুবউদ্দিন আইবক কিন্তু শুরু করেছিল এই কুতুব মিনারের কাজ, বাট কমপ্লিট করতে কিন্তু পারেননি, কারণ তিনি মারা যাবে চৌঘান বা পোলো খেলতে গিয়ে মারা যাবে। ঠিক আছে, এরপরে বললাম তারপরে কিন্তু তার সন্তান সে কিন্তু সিংহাসনে বসেও কিন্তু বেশি দিন থাকতে পারবে না। তার আমরা দেখে নেবো যে এরপরে আসবে কে? ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ কিন্তু কুতুব মিনারের যে মানে আধুরা কাজ, সে কাজটাকে কিন্তু কমপ্লিট করবে কে? ইলতুৎমিশ। পরের প্রশ্ন, দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোন সুলতান? তাহলে দিল্লি থেকে দেবগিরি, আবার দেবগিরি থেকে দিল্লি, এরকম করে নিয়ে গিয়েছিলেন না মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা পাগলা রাজা বলি, তিনি কিন্তু প্রথমে কি করবে না মঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি কিন্তু তার রাজধানীতে দিল্লিকে নিয়ে আসবে। এবার দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে যাবে মঙ্গল আক্রমণ যাতে বাঁচা যায় মঙ্গল আক্রমণ থেকে। এরপরে আবার কি হবে? দৌলতাবাদে এসে দেখবে না ওয়াটার শর্টেজ দেখা যাবে। তাহলে ওয়াটার বা জলের শর্টেজ যখন হবে তিনি কিন্তু আবার তার রাজধানীকে দিল্লিতে ট্রান্সফার করবেন। ঠিক আছে, এই জন্য তাকে কি বলা হয়? পাগলা রাজা বলা হয়। বুঝতে পারছো? তিনি শিক্ষিত, বাট তিনি যে ডিসিশন গুলো নেবে সে ডিসিশন গুলো একদম তিনি মানে সঠিক ভাবে কিন্তু নিতে পারেননি, যাকে ওই জন্য তাকে বলা হয় যে পাগলা রাজা। আচ্ছা,
হুইচ হিস্ট্রিয়ান ইজ ফেমাস ফর হিজ রিসার্চ অন মুঘল হিস্ট্রি? মুঘল হিস্ট্রির জন্য বিখ্যাত কে? দেখতে পাচ্ছ এই যদুনাথ সরকার, ঠিক আছে, যদুনাথ সরকার মনে রাখবে মুঘল হিস্ট্রির জন্য তিনি কিন্তু ফেমাস। আচ্ছা, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী লিখেছেন? আচ্ছা, আত্মজীবনী বলতে অটোবায়োগ্রাফি। তো অটোবায়োগ্রাফি দুজন সুলতান কিন্তু, দুজন হচ্ছে মানে মুঘল সম্রাট কিন্তু লিখেছেন। কোন কোন মুঘল সম্রাট? এক হচ্ছে বাবর, ঠিক আছে, তুজুকি বাবরি লিখেছে। আরেকটা হচ্ছে তোমার যেটা ছাগতাই তুর্কি ভাষায় লেখা, প্রশ্ন পড়ে তুজুকি বাবরি কোন ভাষায় লেখা? ছাগতাই তুর্কি ভাষায় লেখা কিন্তু, হ্যাঁ। আরেকজন, ঠিক আছে, আরেকজন অ্যান্ড জাহাঙ্গীর, জাহাঙ্গীর, এই দুজন মনে রাখবে। এই দুজনের যে সমাধি, এই দুজনের সমাধি কিন্তু ভারতের বাইরে। যেমন দেখো এই বাবরের সমাধি কোথায় আছে? বাবরের সমাধি হচ্ছে কাবুলে আছে, ঠিক আছে। জাহাঙ্গীরের সমাধি কোথায় আছে? জাহাঙ্গীরের সমাধি হচ্ছে লাহোরে আছে, লাহোর, লাহোর। তাহলে এই দুজনকে যেটা দেখতে পাচ্ছ, এই দুজন কিন্তু এর সমাধি দেশের বাইরে, আমাদের দেশের বাইরে, ঠিক আছে, ইন্ডিয়ার বাইরে। এবং এই দুজনই কিন্তু তাদের নিজেদের আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি লিখেছেন। হলো পরেরটা, সুলহিকুল ওয়াজ এ পলিসি ইন্ট্রোডিউস বাই। তাহলে এই যে সুলহিকুল যে পলিসিটা, এটা ইন্ট্রোডিউস কে করেছে? আকবর করেছে, সম্রাট আকবর। সুলহিকুল পলিসিটা কে ইন্ট্রোডিউস করেছে? সম্রাট আকবর। রাজপুতানা কোন বংশ? সরি, রানা প্রতাপ বিলংস টু হুইচ ডাইনেস্টি? তাহলে দেখো এই যে রানা প্রতাপ কোন ডাইনেস্টির ছিলেন? তিনি হচ্ছে সিসোদিয়া ডাইনেস্টির। এবং তোমরা নিশ্চয়ই জানো এই সিসোদিয়া ডাইনেস্টি এরা কিন্তু আকবরের বশ্যতা স্বীকার করেনি। প্রশ্ন পড়ে যে আকবরের বশ্যতা স্বীকার করেনি কোন রাজপুত ডাইনেস্টি? সিসোদিয়া। আর সবের আগে বশ্যতা স্বীকার করেছিল কারা? এই কাছুয়া, ঠিক আছে, কাছুয়া। কাছুয়া মনে রাখবে এরা কিন্তু সবার আগে কিন্তু বশ্যতা স্বীকার করবে, বাট বশ্যতা স্বীকার করেনি কারা? সিসোদিয়া। সিসোদিয়া মনে রাখবে এরা কিন্তু বশ্যতা স্বীকার করেনি। অষ্টদিগ্গজ এবং অষ্টপ্রধান দুটোই পরীক্ষা আসে। অষ্টদিগ্গজ, ঠিক আছে, দিগ্গজ মানে আটজন, মানে দিগ্গজ ছিলেন কার রাজসভায়? ঠিক আছে, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের মনে রাখবে আটজন দিগ্গজ ছিল বা অষ্টদিগ্গজ ছিল। প্রশ্ন পড়ে অষ্টপ্রধান, অষ্টপ্রধান, অষ্টপ্রধান ছিল মনে রাখবে শিবাজির, শিবাজির সময়, ঠিক আছে, শিবাজির তোমার সাম্রাজ্যের সময়, ঠিক আছে, আটজন মানে অষ্টপ্রধান ছিল। আর অষ্টদিগ্গজ ছিল কৃষ্ণদেব রায়ের, যারা ওকে পরামর্শ দিত বা কোনো অনেক কাজে হেল্প করতো আর কি, ঠিক আছে। একটা সাম্রাজ্য চালাতে গেলে হেল্পের প্রয়োজন হতো। আচ্ছা, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন? তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন তেগ বাহাদুরকে, ঠিক আছে। তেগ বাহাদুর হচ্ছে নাইন্থ নবম শিখ গুরু ছিল। এই নবম শিখ গুরু তেগ বাহাদুরকে তিনি কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সতনামি রিভোল্ট কার শাসনকালে হয়েছিল? এই সতনামি রিভোল্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে ঔরঙ্গজেবের, সম্রাট শেষ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় কিন্তু সতনামি রিভোল্ট হয়েছিল। রজমনামা ওয়াজ এ পার্সিয়ান ট্রান্সলেশন অফ, এটা মহাভারতের, যেটা করেছিল কে? ফাইজি অ্যান্ড বাদাউনি, ঠিক আছে। এটা কে করেছিল? ফাইজি অ্যান্ড বাদাউনি, খুব ইম্পর্টেন্ট। ফাইজি অ্যান্ড বাদাউনি, ফাইজি অ্যান্ড বাদাউনি। কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। পরেরটা, আইনি আকবরী, দ্য অথার অফ আইনি আকবরী। তাহলে আইনি আকবরী এটা কে লিখেছিলেন? তো এই যে আইনি আকবরী এটি হচ্ছে তোমার আবুল ফজল, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাও আবুল ফজলকে কে হত্যা করেছিল, একটু আগেই তোমাদের বলেছি। বলবনের শাসনকালে বিবরণ, বলবনের শাসনকালের বিবরণ কোন গ্রন্থে পাওয়া যায়? তাহলে কোন গ্রন্থ থেকে আমরা গিয়াসউদ্দিন বলবনের শাসনকালের সম্বন্ধে আমরা জানতে পারি? এটা তারিখ-ই ফিরোজ শাহী, ঠিক আছে, তারিখ-ই ফিরোজ শাহী এই গ্রন্থ থেকে আমরা কিন্তু বলবনের শাসনকালের সম্বন্ধে জানতে পারি। ইন্ডিয়াস আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু। তাহলে ভারতের ইসলামের প্রথম যোগাযোগ কিভাবে হয়? প্রথম কিন্তু আরবরা অ্যাজ এ মার্চেন্ট হিসাবে আসবে মালাবার কোস্টে, সেই সময় কিন্তু তাদের সঙ্গে মানে ইসলামের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট ভারতবর্ষের প্রথম হয়েছিল। প্রথম দাক্ষিণাত্য আক্রমণ কার শাসনকালে হয়? তাহলে ফার্স্ট দাক্ষিণাত্য যে আক্রমণ, তোমরা আমি বলেছিলাম যে দেখো আলাউদ্দিন খলজি কিন্তু প্রথম করবে না, অ্যাকচুয়াল জালালউদ্দিন খলজি, ঠিক আছে। কিন্তু যদি ওখানে না থাকে তাহলে তোমাকে আলাউদ্দিন খলজি করতে হবে। তাহলে এখানে দেখতেই পাচ্ছি দেখো আমার সুন্দর করে দিয়ে দিয়েছে জালালউদ্দিন খলজি, তাহলে এটা সব ঠিক উত্তর এটাই হয়ে যাবে।
বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্য ধ্বংসাবশেষ আমরা কর্ণাটকে পাবো। বিজয়নগরের মানে তোমার এম্পায়ারের, ঠিক আছে। যেমন যেমন এই হাম্পিটা কোথায় আছে? কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে। হাম্পি মানে বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটালের নাম পরীক্ষা আসে, এই হাম্পি ছিল এদের ক্যাপিটাল। সেকেন্ড ক্যাপিটাল কি? সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে পেনুকন্ডা। এই হাম্পিটা কোথায় অবস্থিত? স্টেট পরীক্ষা আসে, স্টেট, ঠিক আছে। স্টেটটা মনে রাখবে কর্ণাটক। পরেরটা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন, অপশন এ। ত্রিপাক্ষিক সংঘর্ষ কোন কোন শক্তি অংশগ্রহণ করেছেন? হয়তো পিপিআর এরকম মনে রাখবে, পিপিআর, পাল প্রতিহার রাষ্ট্রকূট। তাহলে পাল প্রতিহার রাষ্ট্রকূট, অপশন বি এ দেখতে পাচ্ছি যে ত্রিপাক্ষিক লড়াই বা সংঘর্ষ কোন কোন শক্তির মধ্যে হয়েছিল? পাল প্রতিহার রাষ্ট্রকূটের মধ্যে। নিচের কে দিনী ইলাহির সদস্য হয়েছিলেন? বলে দিয়েছি বীরবল মহেশ দাস। তাক্কবিটা কি না? তাক্কবিটা একটা লোন টু দা পিজেন্ট, তাহলে একটা কৃষকের লোন হচ্ছে তাক্কবি। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? তাহলে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা মনে রাখবে পার্সিয়ান কিন্তু এদের সরকারি ভাষা ছিল। পরের প্রশ্ন, আচ্ছা, দোয়াসপা সিয়াসপে সিস্টেম এটা কে ইন্ট্রোডিউস করেছিল? দোয়াসপা সিয়াসপা সিস্টেম এটা মনে রাখবে জাহাঙ্গীর কিন্তু ইন্ট্রোডিউস করেছিল, দোয়াসপা সিয়াসপা সিস্টেম। আচ্ছা, টোডরমল কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল? না, টোডরমল যুক্ত ছিল মনে রাখবে যে জাপ্তি সিস্টেমের সঙ্গে, ঠিক আছে। আকবরের সময় টোডরমল, বুঝতে পারছো, তাহলে কি হবে? জাপ্তি সিস্টেমের সঙ্গে। কোন মুঘল পেন্টার ওয়াজ নট মেনশন বাই আবুল ফজল? তাহলে আবুল ফজল কোন মুঘল শিল্প চিত্রীর নাম তার সময় উল্লেখ করেননি? তো মনে রাখবে এই মনসুরের কথা কিন্তু তিনি উল্লেখ করেননি। তার কথা মনসুরের কথা তিনি কিন্তু উল্লেখ করেননি। আচ্ছা, হুইচ সুলতান অফ স্লেভ ডাইনেস্টি ওয়াজ নট এ স্লেভ? তাহলে দাস বংশের কোন সুলতান দাস ছিলেন না? তাহলে দাস ছিলেন না আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। যে তোমরা এই যদি দেখতে পাও যে আলাউদ্দিন খলজি করবে, সুলতানা রাজিয়াও মনে রাখবে তিনি কিন্তু দাস ছিলেন না, কারণ তিনি হচ্ছে ইলতুতমিশের মেয়ে, তাই তিনি কি দাস থাকবেন না? দাস ছিলেন না। আমরা দেখলাম কুতুবউদ্দিন আইবক দাস ছিল, ইলতুতমিশ দাস ছিল, গিয়াসউদ্দিন বলবন দাস ছিল না, সুলতানা রাজিয়া ছিল না, আলাউদ্দিন খলজি ছিল না, এরা কিন্তু দাস ছিল না। জাপ্তি সিস্টেম কার সময়ে চালু হয়েছিল? দেখো একটু আগেই বললাম যে এই যে জাপ্তির সঙ্গে যুক্ত কে? জাপ্তির সঙ্গে যুক্ত টোডরমল। জাপ্তি সিস্টেম তাহলে বুঝতেই পারছো আকবরের সময় শুরু হবে, ঠিক আছে। আকবরের সময় একই কোশ্চেন কিন্তু বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দিয়েছে। দেখো শাহজাহান কবে মারা গেছিলেন? শাহজাহান মারা গেছিলেন 1666 খ্রিস্টাব্দে। তোমাদের বলেছি ঔরঙ্গজেব কবে মারা গেছিল, তোমরা কমেন্টে জানাও ঔরঙ্গজেব কবে মারা গেছিল। বাহমনি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মনে রাখবে আলাউদ্দিন হাসান বাহমন শাহ ইনি হচ্ছেন বাহমনি ডাইনাস্টির কিন্তু প্রতিষ্ঠাতা। ভারতের সুফিবাদের আগমন ঘটে কোন শতকে? ভারতের সুফিবাদের আগমন ঘটে মনে রাখবে সুফি রিচ ইন ইন্ডিয়া কত? 12th সেঞ্চুরিতে, ঠিক আছে। 12th সেঞ্চুরিতে কিন্তু সুফি ভারতবর্ষে আগমন হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 3টা যুদ্ধই পরে। তাহলে 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তৃতীয় যুদ্ধ কি না 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে, থার্ড ব্যাটল অফ পানিপথ। সব কিন্তু মনে রাখতে হবে। তোমরা কমেন্টে জানাও পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? কমেন্টে জানাও। দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলেই দিয়েছি দিল্লি সুলতানের। এখানে দেখো প্রতিষ্ঠাতা এমন ভাবে দিয়েছে, ইলতুতমিশও দিয়েছে, কুতুবউদ্দিন আইবক দিয়েছে। কি করবে তখন? তোমাদের বলেছি দেখো এখানে কিন্তু রিয়েল ফাউন্ডার কিন্তু কথাটা বলেনি, মানে প্রকৃত প্রতিষ্ঠাতা বলেনি, শুধু বলেছে প্রতিষ্ঠাতাকে। তাহলে প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক হয়ে যাবে সঠিক উত্তর। যদি বলতো রিয়েল ফাউন্ডার প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন কিন্তু আমরা ইলতুতমিশ করতাম। জাহাঙ্গীরের সমাধি কোথায় আছে? তোমাদের বলেই দিয়েছি জাহাঙ্গীরের সমাধিটা কিন্তু লাহোরে অবস্থিত। হিন্দু পাদপাদ শাহী, এই টাইটেলটা কার? এই টাইটেলটা মনে রাখবে বাজিরাও ওয়ানের। হিন্দু বা ধর্মধারক শিবাজি, হিন্দু পাদপাদ শাহী তোমার বাজিরাও ওয়ান। মোহাম্মদ বিন কাসিম তোমার এই যে সিন্ধু জয় করেছিল,
কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। এটা কোথা থেকে জানতে পারি? না চাচনামা বইটা, ঠিক আছে, আবু বাকরের লেখা চাচনামা গ্রন্থ থেকে আমরা জানতে পারি কনকুইস্ট অফ সিন্ধ বাস আর মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের কাহিনী। মাহমুদ গাজনী বা গাজনীর সুলতান মাহমুদ, তিনি কতবার ভারতবর্ষ আক্রমণ করেছেন? না তিনি টোটাল 17 বার আক্রমণ করেছেন এবং 16তম যে অ্যাটাকটা করবে তিনি, ঠিক আছে, তিনি কিন্তু সোমনাথ মন্দির লুট করবে। তোমাদের জন্য প্রশ্ন, তার যে ফার্স্ট অ্যাটাকটা কত সালে, ঠিক আছে, ফার্স্ট অ্যাটাক তিনি কত সালে করেছিলেন তোমরা কমেন্টে জানাও। বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন? কৌলিন্য প্রথা চালু করেছিল বল্লাল সেন। বল্লাল সেন কৌলিন্য প্রথা ইন্ট্রোডিউস বা চালু করেছিলেন। বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি? বলে দিয়েছি স্লেভ ডাইনেস্টির ফাউন্ডার কুতুবউদ্দিন আইবক। দিল্লির সুলতানের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ। জালালউদ্দিন মাঙ্গামার্নি কে ছিলেন? না এই রুলার অফ তোমার খোয়ারিজম, ঠিক আছে, বা খিবা, এর কিন্তু শাসক ছিলেন। বাবরকে ভারত আক্রমণ জন্য কে আমন্ত্রণ করেছেন? তাহলে কে ইনভাইট করেছেন? তাকে কিন্তু 3 জন ইনভাইট করেছিল, ঠিক আছে। এখানে কিন্তু অপশন যেটা আছে সেটা তোমাকে লিখতে হবে কি না দৌলত খান লোদি। দৌলত খান লোদি কিন্তু তাকে ইনভাইট করবে, আক্রমণ করবে, যাতে ভারত সে আক্রমণ করে। দ্বীন-ই ইলাহি সদস্য হয়েছিলেন কে? বলছে এখানে দ্বীন-ই ইলাহি সদস্য বললাম বীরবল মহেশ দাস, অনেকবার কোশ্চেনটা এসেছে। দামটা মনে রাখবে, এটা কপার কয়েন যেটা ইন্ট্রোডিউস করেছিল কে? শেরশাহ, ঠিক আছে, শেরশাহ ইন্ট্রোডিউস করেছিল কি এই দাম যে কয়েনটা। পরের প্রশ্ন বলছে কোন মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করেছিলেন? তাহলে পর্তুগিজদের দমন করেছিলেন কোন মুঘল সম্রাট? তাহলে এটা মনে রাখবে, সঠিক উত্তর কি হয়ে যাবে? শাহজাহান। শাহজাহান কিন্তু তিনি পর্তুগিজদেরকে দমন করেছিলেন। সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেছিল? তোমরা নিশ্চয়ই জানো যে সিরাজউদ্দৌলার সঙ্গে পলাশির যুদ্ধ হবে 1757 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে ব্যাটেল অফ পলাশি, ঠিক আছে, পলাশির যুদ্ধ। এবারে পলাশির যুদ্ধ কখন কার সঙ্গে হয়েছিল? সিরাজউদ্দৌলা ভার্সেস ইংরেজদের সঙ্গে। তাহলে তিনি নিশ্চয়ই তার আগে সিংহাসনে বসেছিল। এবার তার কত আগে? না তার 1 বছর আগে, 1756 সালে তিনি কিন্তু সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন, মহিপাল দ্বিতীয়ের বিরুদ্ধে বিদ্রোহ করা কৈবর্ত নেতা কে ছিলেন? কৈবর্ত নেতা দিব্য ছিলেন। খালিমপুর কপার প্লেট ইনস্ক্রিপশন থেকে, ঠিক আছে, এই কপার প্লেট থেকে আমরা কোন পাল রাজার সম্বন্ধে আমরা ইনফরমেশন বা তথ্য জানতে পারি? এই ধর্মপাল, ঠিক আছে, ধর্মপাল আমরা পড়ে এলাম, বিক্রমশিলা বিহার। পরেরটা ফাউন্ডার তার। আচ্ছা, তারিকি ফিরোজ শাহী, ঠিক আছে, তারিকি ফিরোজ শাহী এই বইটি বা গ্রন্থটি কার লেখা? তারিকি ফিরোজ শাহী এই বইটি লিখেছে মনে রাখবে জিয়াউদ্দিন বারনির এই বইটা কিন্তু লেখা। পরেরটা টোডরমল কে ছিলেন? না টোডরমল হচ্ছে রেভিনিউ এক্সপার্ট ইন আকবর কোর্টের একজন রেভিনিউ এক্সপার্ট ছিলেন। দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন? বলে দিয়েছি ইব্রাহিম লোদি হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? একজন সুফি সাধক ছিলেন তিনি। এ সুফি সেন্ট অপশন এ বি হয়ে যাবে সঠিক উত্তর। একটা খানুয়ার যুদ্ধ, তাকে আমি বলে দিয়েছি খানুয়ার যুদ্ধ, ব্যাটেল অফ খানুয়া, ব্যাটেল অফ চান্দেরি, এগুলো সবই কিন্তু আচ্ছা এটা উত্তর দেওয়া আছে, এটা রানার সঙ্গে কিন্তু হবে, রানার সঙ্গ। পরেরটা, হু ভিজিটেড জাহাঙ্গীর কোর্ট? জাহাঙ্গীরের দরবারে কে এসেছিলেন? জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি থমাস রো কত খ্রিস্টাব্দে এসেছিলেন? 1615 খ্রিস্টাব্দে। ক্যাপ্টেন হকিংস কবে এসেছিলেন? ক্যাপ্টেন হকিংস, ঠিক আছে, ক্যাপ্টেন হকিংস মনে রাখবে, ক্যাপ্টেন হকিংস এসেছিলেন 1608 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? মনে রাখবে আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন শাহজাহান। পরের প্রশ্ন, নাসিরউদ্দিন কার শাসনকালে ভারত আক্রমণ করেন? না মোহাম্মদ শাহের আমলে তিনি কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। এই যে নাদির শাহ কবে এটা প্রশ্ন হচ্ছে তোমার, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন? মোহাম্মদ শাহের সময়। এই নাদির শাহ যে ভারত আক্রমণ করেছিলেন কত খ্রিস্টাব্দে আক্রমণ করেছিলেন? না 1739 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কার সময়? এই মোহাম্মদ শাহ বা রঙ্গিলা এর সময় কিন্তু আক্রমণ। এবং নাদির শাহ তোমার যেন পিকক থ্রন তিনি কিন্তু নিয়ে চলে গেছিলেন, ময়ূর সিংহাসন।
ভারতবর্ষ থেকে লুট করে তিনি কিন্তু নিয়ে চলে গেছেন। আচ্ছা, বাবরনামা, বাবরনামা বইটি কে লিখেছেন? বাবরনামা বাবর নিজেই লিখেছে। বাবরনামা বাবর নিজেই লিখেছে। দিন ইলাহি কে প্রবর্তন করেন? দিন ইলাহি আকবর প্রবর্তন করেন। তো তাহকিক হিন্দ, দেখো হিন্দ, হিন্দ শব্দটা বলেই আমি বলেছি সবসময় আল বিরুনি করবে, তাহলে আল বিরুনি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আচ্ছা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, মন দিয়ে শুনো। বলছে বাংলা শেষ লাস্ট ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল, তাহলে বাংলার একদম শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ মনে রাখবে বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন। পরের প্রশ্ন, কোন দিল্লি সুলতান দাসদের জন্য পৃথক বিভাগ গঠন করেছিলেন? আচ্ছা, দাসদের জন্য পৃথক একটা বিভাগ করেছিলেন, তার নাম, তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক। পরের প্রশ্ন, কার শাসনকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল? তাই চেঙ্গিস খান যখন ভারত আক্রমণ করেন বা অ্যাটাক করেন সেটা কার সময়? বলেই দিয়েছিলাম, চেঙ্গিস খান মঙ্গল আক্রমণ সেটা কার সময়? ইলতুৎমিশের সময়। কত খ্রিস্টাব্দে? 1221 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1221 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? তাহলে ইবন বতুতা কার সময় ভারতে এসেছিল? প্রশ্ন পড়ে যে ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? না, ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন। মরক্কো। কার সময় এসেছিলেন? না, মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন বা পাগলা রাজার সময় এসেছিলেন। আকবর নিচের কোন রাজ্যটি দখল করতে পারেননি? তিনি আসাম, আসামটাকে তিনি কিন্তু দখল করতে পারেননি। পরের প্রশ্ন, আচ্ছা বিজয়নগর এবং বাহামনি, বিজয়নগর বাহামনি সাম্রাজ্যের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকতো সারা বছর কোন বিষয়টাকে নিয়ে? তো মনে রাখবে এই রায়চুর দোয়াব, একটা উর্বর, ঠিক আছে, জায়গা, যে রায়চুর দোয়াব, সেখানে কৃষি কাজ সবাই করতে চাইতো। তো এটাকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি ছিল বিজয়নগর ও বাহামনি সাম্রাজ্যের মধ্যে। প্রশ্ন পড়ে বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা হয়েছিল? বাহামনি সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা হয়েছিল? এই কোশ্চেনগুলি তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, বিজয়নগর ও বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কত সালে হয়েছিল তোমরা কমেন্টে জানাও। কুতুব মিনার নির্মাণের কাজ কে শুরু করেন? কুতুবউদ্দিন আইবক নির্মাণের কাজ শুরু করেছিল। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী কোথায় স্থানান্তর করেন? ঠিক আছে, তাহলে মুর্শিদ কুলি খান ঢাকা থেকে মুর্শিদাবাদে তার রাজধানীকে স্থানান্তরিত করেন। গোপাল কোন বংশ প্রতিষ্ঠা করেন? গোপাল, তাহলে পাল, পাল বুঝতে পারছো, তাহলে পাল ডাইনেস্টি হয়ে যাবে, গোপাল পাল ডাইনেস্টি। কার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কারখানা স্থাপন করেন? তাহলে ভারতের প্রথম কারখানা স্থাপিত হবে কার সময়? না, জাহাঙ্গীরের সময়। ঠিক আছে, জাহাঙ্গীরের সময় ফার্স্ট ফ্যাক্টরি কোথায় হয়েছিল? সুরাটে হয়েছিল। সুরাটে কত খ্রিস্টাব্দে? না 1613 খ্রিস্টাব্দে। এটাও পরীক্ষা আছে যে সুরাটে যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল সেটা কত খ্রিস্টাব্দে করেছিল? 1613 খ্রিস্টাব্দে। কোথায় করেছিল? সুরাটে করেছিল। দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষা আছে। দিল্লি যখন জাহাঙ্গীর ছিল শাসনকাল, তার সময় কিন্তু তারা কিন্তু এই করেছিল, প্রতিষ্ঠা করেছিল। কোন দিল্লি সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসবে? দিল্লিতে নিয়ে এসেছিলেন। তো অশোকের স্তম্ভ বলতে অশোকের শিলালিপি আর কি, মেরুট এবং তোপরা, এই দুটোকে নিয়ে এসেছিল ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, লক্ষণ সেনের সময় কোন মুসলিম আক্রমণকারী বাংলা, দেখো বলে দিচ্ছি, বাংলা আক্রমণ করেছিল? বখতিয়ার খিলজি 1202 খ্রিস্টাব্দে, খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কোন দিল্লি সুলতান দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত? তো দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারি শানি কাকে বলা হয়? আলাউদ্দিন খলজিকে বলা হয়। সুলতানি যুগ ইকতা, ইকতা হলেই আমি বলেছি যে একটা জমি দিয়ে দিতে হতো, কোন একটা অঞ্চল বা একটা গ্রামের রাজস্ব ভোগ করার অধিকার দেওয়া হতো, সেটা টাকার বিনিময়ে ইকতা দেওয়া হতো। ইলতুৎমিশ এটাকে ইন্ট্রোডিউস বা চালু করেছিলেন তার সৈন্যবাহিনীদেরকে, এটা ইকতা তিনি কিন্তু প্রদান করতেন। ফতেপুর সিক্রি ইবাদতখানা কি ছিল? ইবাদতখানা একটা হাউস যেখানে রিলিজিয়াস ডিসকাশন হতো, ঠিক আছে, সব ধর্মের আলোচনা হতো, সেটাকে ইবাদতখানা বলা হয়। পরের প্রশ্ন, নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল? না, নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে পিকক থ্রন নিয়ে চলে গেছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। রাজতরঙ্গিনী রচয়িতা কে ছিলেন? রাজতরঙ্গিনী বইটির রচয়িতা কলহন, কলহনের রাজতরঙ্গিনী। চেঙ্গিস খাঁ কবে আক্রমণ করেছিল? 1221 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল। পরের প্রশ্ন, আদি গ্রন্থ কি? আদি গ্রন্থ কি? তো আদি গ্রন্থ মনে রাখবে একটা রিলিজিয়াস বই, কাদের? না শিখ ধর্মের।
শিখদের ধর্মগ্রন্থকে বলা হয় আদি গ্রন্থ। শিবাজি রাজ্য অভিষেক কবে হয়েছিল? তাহলে শিবাজি দ্য মাউন্টেন র্যাট বলা হয় শিবাজিকে, তোমরা জানো। তো এটা তার রাজ্যাভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে, 1674 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলছে হুইচ অফিসার ওয়াজ কল্ড বক্সি ডিউরিং আকবর রিজিয়ন? তাহলে আকবরের আমলে কোন আধিকারিককে বক্সি বলা হতো? তো অফিসার ইনচার্জ অফ মিলিটারি অর্গানাইজেশন। তাহলে অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন খুতবা বলেই দিয়েছি। সারমন রিড ইন দ্য রুলার্স নেম এট ফ্রাইডে প্রেয়ার। ভারতে অঞ্চল জয় করে পূর্বপুরুষের নামে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? তাহলে হু কনকার দ্য টেরিটরি ইন ইন্ডিয়া অ্যান্ড ফাউন্ডেড অ্যান এম্পায়ার ইন দ্য নেম অফ অ্যানসেস্টরস? এটা সম্রাট হচ্ছে বাবর। তোমাদের বলেছি যে সম্রাট বাবরের যে পিতা, তিনি কিন্তু প্রায়ই তার বাড়ি থেকে বেরিয়ে ভারতবর্ষের দিকে তিনি কিন্তু তাকিয়ে থাকতেন, এবং তার স্বপ্ন ছিল তিনি হচ্ছে ভারতবর্ষে যাবেন, ভারতবর্ষে থাকবেন। এইরকম একটা ভারতবর্ষের প্রতি একটা সবার কিন্তু আকর্ষণ ছিল সেই সময়। তো সেইটা বাস্তবায়িত করবে কে? বাবর। বাবর সেটাকে তার বাবার স্বপ্নকে বাস্তবায়িত করবে, সে কিন্তু এই ভারতবর্ষে আসবে। আচ্ছা, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কবে বাংলা আক্রমণ করেছিলেন? দেখো 1202 খ্রিস্টাব্দে। কোশ্চেনটা অনেকবার এসেছে। হিন্দুস্তানের তোতা পাখি বা প্যারট অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আমির খসরুকে বলা হয়। ঠিক আছে, আমির খসরুকে বলা হয়, অনেকবার কোশ্চেনটা এসেছে। আচ্ছা, ব্যাটল অফ তরাইন ওয়াজ ফট মোহাম্মদ ঘুরি ভার্সেস তৃতীয় পৃথ্বীরাজ চৌহান বা পৃথ্বীরাজ চৌহান। যেখানে যেটা পাবে সেটা উত্তর করে আসবে, বাট অ্যাকচুয়াল যদি বলা হয় তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, এটা কিন্তু অপশন থাকা উচিত। ইকতা প্রথা ইলতুৎমিশ, একই কোশ্চেন। আদিনা মসজিদ সিকান্দার শাহ, একই কোশ্চেন। ঠিক আছে, একই কোশ্চেন যেগুলো সেগুলো বেশি এক্সপ্লেন করবো না। কোন বাঙালি কবি গুণরাজ খান উপাধি লাভ করেছিলেন? তো ওই গুণরাজ খান যে উপাধি এটা লাভ করেছিলেন মালাধর বসু, খুব ইম্পর্টেন্ট। হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবাদান বেগম, তিনি কিন্তু হুমায়ুন নামা রচনা করেছিলেন। পরের প্রশ্ন, পাট্টা এবং কুবুলিয়াত কে চালু করেছিলেন? পাট্টা কুবুলিয়াত চালু করেছিল মনে রাখবে শেরশাহ পাট্টা এবং কুবুলিয়াত তিনি কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন। জিন্দাপীর কাকে বলা হয়? ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়। ঠিক আছে, জিন্দাপীর আলমগীর ওয়ান জিন্দাপীর মোগল সাম্রাজ্যের সব থেকে শক্তিশালী শেষ রাজা ঔরঙ্গজেব। ঠিক আছে, এর সময় হচ্ছে তোমার সতনামী রিভোল্ট হয়েছিল, এগুলো সব মনে রাখতে হবে। আচ্ছা, ভারতে রেশনিং যে ব্যবস্থা কে চালু করেছিলেন? রেশনিং সিস্টেম বা রেশনিং যে ব্যবস্থা, এটা আলাউদ্দিন খলজি চালু করেছেন, আলাউদ্দিন খলজি। রামচরিত সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, তুলসীদাস রামচরিত মানস, এটা রামচরিত মানস। পরেরটা 1540 খ্রিস্টাব্দে যে কনৌজের যুদ্ধ হয়েছিল কার সঙ্গে? শেরশাহর সঙ্গে হয়েছিল। ঠিক আছে, তো শেরশাহ সঙ্গে কার হবে? এটা হুমায়ুনের হবে। ঠিক আছে, হুমায়ুন। তো এর পরে আরো একটি যুদ্ধ তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাটল অফ চৌসার যুদ্ধ। তো চৌসার যুদ্ধ পরীক্ষা আছে এবং কনৌজের যুদ্ধ আছে। চৌসার যুদ্ধ মনে রাখবে 40 কিন্তু নয়, চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে হবে। ঠিক আছে, 1539 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে হুমায়ুনের সঙ্গে আবার একটা যুদ্ধ হবে শেরশাহ, সেটা হচ্ছে তোমার এই ব্যাটল অফ কনৌজ 1540 খ্রিস্টাব্দে। আমির খসরু কার সভাকবি? অনেকবার বলা হয়েছে। ঠিক আছে, একই কোশ্চেন বারবার আসছে। আলাউদ্দিন খলজি। বিক্রমশিলা বললাম, ধর্মপাল। ঠিক আছে, ধর্মপাল। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ইম্পর্টেন্ট এটা। বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে হরিহর ওয়ান। ঠিক আছে, বা হরিহর ওয়ান বুকা ওয়ান থাকে এরকম। হরিহর ওয়ান মনে রাখবে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে আলাউদ্দিন বাহমন শাহ। ঠিক আছে, আলাউদ্দিন বাহমন শাহ মনে রাখবে বাহমনি সাম্রাজ্যের তিনি কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। ক্লিয়ার? পরের প্রশ্ন, লাস্ট বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? দেখো, তাহলে বাংলার শেষ স্বাধীন নবাব আমরা জানি সিরাজউদ্দৌলাই ছিলেন, তাই তো? সিরাজউদ্দৌলা। সুলতানি বলছে সুলতানি ওয়াজ এ ফেমাস আর্টিস্ট অফ হুইচ পিরিয়ড? কোন পিরিয়ডে সুলতানি? না সেন যুগে সুলতানি ছিল আর কি। গুরুমুখী লিপি কে প্রবর্তন করেন? গুরুমুখী লিপিটা প্রবর্তন করেন গুরু অঙ্গদ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোন চোল রাজা
বাংলা জয় করেছিলেন। তো কোন চোল রাজা? রাজেন্দ্র চোল ওয়ান, দিয়ে তার টাইটেল হয়েছিল তোমার গঙ্গাইকোন্ডা চোল। পরের কোশ্চেন, হিন্দু পাদপাদ শাহী, বলেইছি হিন্দু পাদপাদ শাহী বাজিরাও ওয়ানের টাইটেল। শিখিজমের ফাউন্ডার, শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন তোমার জাস্ট 1 মিনিট, তাহলে শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে, না শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু নানক ছিলেন, ঠিক আছে। প্রশ্ন পড়ে ইনার হচ্ছে তোমার জন্ম কোথায় হয়েছিল? তালওয়ান্ডিতে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, বাংলার স্বাধীন সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বাধীন বাংলা মানে হু ফাউন্ডেড দ্য ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল? তাহলে ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল শামসুদ্দিন ইলিয়াস শাহ, বা ইলিয়াস শাহ দেখতে পেলে ইলিয়াস শাহই করে আসবে। পরেরটা, শের শাহর জেনারেল কে ছিলেন? শের শাহর জেনারেল ছিলেন ব্রহ্মজিৎ গৌড়, ঠিক আছে, ব্রহ্মজিৎ গৌড়। আচ্ছা, কোন হিন্দু সাধকের শিষ্যদের মধ্যে হিন্দু মুসলিম উভয়ই ছিলেন? না, হিন্দু মুসলিম উভয়ই ছিলেন শ্রী চৈতন্য, ঠিক আছে, শ্রী চৈতন্য হিন্দু মুসলিম উভয়েরই কিন্তু ডিসাইপেল ছিলেন, ঠিক আছে, উভয় শিষ্যই কিন্তু ছিল। হিন্দুস্তানের টিয়া পাখি বা তোতা পাখি, আমির খসরু। জিন্দাপীর, ঔরঙ্গজেব। আকবরনামা, আকবরনামা লিখেছে আবুল ফজল, ঠিক আছে, একদম পরপর সবগুলো দেখো, সব আগে যেগুলো করলাম সেইগুলোই, মানে কি তারা নিশ্চয়ই আগে প্রিভিয়াস ইয়ার যেগুলো পড়েছিল সেগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে আবার নতুন এসেছে। কাশ্মীর, আকবর অফ কাশ্মীর কাকে বলা হয়? জয়নুল আবেদিনকে বলা হয়, ঠিক আছে, জয়নুল আবেদিনকে বলা হয় কি না কাশ্মীরের আকবর বলা হয়। ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেছিলেন? তাহলে ত্রয়োদশ শতকে ওই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। ত্রয়োদশ বলতে 13 সেঞ্চুরিতে, 13 সেঞ্চুরি কেন বলছি, কারণ 1202 খ্রিস্টাব্দে তিনি দখল করেছিলেন, ঠিক আছে, 1200-র উপরে হলেই ত্রয়োদশ হয়ে যাবে, 13 সেঞ্চুরি, 1202 মানে 13 সেঞ্চুরি, 13 সেঞ্চুরিটা হয়ে গেল। আচ্ছা, শিখদের সামরিক জাতিতে মানে শিখদেরকে একটা মিলিটারি রেস হিসাবে রূপান্তরিত করেছিলেন কে? গুরু গোবিন্দ, ঠিক আছে, গুরু গোবিন্দ সিং। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? বলেই দিয়েছি, ঔরঙ্গজেব হত্যা করেছিলেন তেগ বাহাদুরকে। গুরু অর্জুন হত্যা করেছিল কাকে? মানে অর্জুন দেবকে হত্যা করেছিল কে? সেলিম বা জাহাঙ্গীর করেছিল। পরেরটা, দিল্লি সুলতানের প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা, দেখো রিয়েল কিং বলে দিয়েছি, তাহলে রিয়েল কিং বা রিয়েল ফাউন্ডার তখনই হবে কি ইলতুৎমিশ হয়ে যাবে সঠিক উত্তর, ইলতুৎমিশ। আকবর অফ সুলতানেট, তাহলে সুলতানের আকবর বলা হয় কাকে? ঠিক আছে, সুলতানদের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে বলা হয়, ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানেট অফ আকবর, বা সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে বলা হয়। সন্ধ্যাকর নন্দী, এই তোমার রাইটার অফ রামচরিত যে কাব্য, সে রামচরিত কাব্যের রচয়িতা তিনি ছিলেন সন্ধ্যাকর নন্দী। আচ্ছা, এই যে থার্ড ব্যাটেল অফ পানিপথ, পানিপথের তৃতীয় যুদ্ধ, দেখো প্রশ্ন পড়ে পানিপথের যুদ্ধগুলো সব কোথায় হয়েছিল? হরিয়ানাতে হয়েছিল, হরিয়ানা। পানিপথটা কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত, হ্যাঁ। আর 1761 সালে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। কার সঙ্গে কার হয়েছিল? না, মারাঠা ভার্সেস আফগান, মারাঠা ভার্সেস আফগান। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। বাবর রাইটার কে ছিল? বাবর নামার রাইটার ছিল বাবর নিজে আর কি। পরের প্রশ্ন, শিবাজি সাকসেদের বাই, শিবাজির পরে সিংহাসনে কে বসবে? উত্তরসূরি কে হবে? উত্তরসূরি হবে শম্ভুজি, তারই কিন্তু সন্তান। আচ্ছা, ফুতুহাত সালাতিন এই বইটির রচয়িতা কে? ইসামি এই বইটির রচয়িতা। আচ্ছা, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিদ্বন্দ্বী কে ছিল? আকবরের প্রতিদ্বন্দ্বী ছিল হেমু। কত খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হবে? 1556 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে, ঠিক আছে, একদম হেমুর চোখের মধ্যে তীর দিয়ে দেওয়া হবে। আচ্ছা, দোকানি সিস্টেমটা এটা কে চালু করেছিল? দোকানি সিস্টেমটা চালু করেছিল মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। সেই সময় সিলভারের শর্টেজ হবে, ঠিক আছে, মানে রূপোর শর্টেজ হবে, রূপোর শর্টেজ থেকে বাঁচার জন্য তিনি একটা নিউ টোকেন কারেন্সি চালু করবে, এটার নাম হবে দোকানি আর কি। আচ্ছা, ব্যাটেল অফ তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে হয়েছিল। তোমাদের জন্য প্রশ্ন থাকলো কার সঙ্গে কার হবে, কার সঙ্গে কার? কিতাবুল রাহেলা
কিতাবুল রাহেলা এই বইটি কার লেখা? কিতাবুল রাহেলা এই বইটি হচ্ছে ইবন বতুতার লেখা, ইবন বতুতার। রেশনিং সিস্টেমকে চালু করেছিলেন আলাউদ্দিন খলজি, চালু করেছিল রেশনিং সিস্টেম। লীলাবতী ওয়াজ ট্রান্সলেটেড ইনটু পার্সিয়ান, লীলাবতী একটা ম্যাথমেটিক্স এর বই, ঠিক আছে, এটাকে পার্সিয়ান ভাষায় ট্রান্সলেট করবে কে? না ফাইজি, ফাইজি। অমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায়ের লেখা বইটা। আচ্ছা, মহাভারত বলছে কার নির্দেশে মহাভারত বাংলায় অনুদিত হয়েছিল? কার নির্দেশে? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কি তোমার অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহের সময় বা আদেশে। কোন মুঘল সম্রাট ইংরেজ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন? তাহলে দেওয়ানি প্রদান করেছিল কে? ফারুক তোমার, আচ্ছা দিওয়ানি, আচ্ছা দিওয়ানি মনে রাখবে। যদি বলা ফারুক সিওরের ফরমান, এই যে কিন্তু ফরমান দিয়েছিলেন, এ কিন্তু ফরমান দিয়েছিলেন, বাট এখানে কোশ্চেন হচ্ছে দিওয়ানি। তো দিওয়ানি প্রদান করেছিলেন মনে রাখবে শাহ আলম দ্বিতীয়, ঠিক আছে। পরেরটা বলছে হু ডেসক্রাইব দিন ইলাহি দ্য মনুমেন্ট অফ আকবরস ফুলি, এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন বি এ স্মিথ, ভিনসেন্ট স্মিথ আর কি। রাম রহিম এক হে নামধারা হে দো, হু প্রিচড দিস, মানে এই বাণীটা কে প্রচার করেছিলেন? এই বাণীটা হচ্ছে কবিরের বাণী ছিল। ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ডিউরিং হুজ রিজিয়ন, কার সময় ইবন বতুতা এসেছিল? না ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। কোন অঞ্চলের নারীরা জহর প্রথা পালন করতেন? এই জহর প্রথা পালন করতে মনে রাখবে রাজপুতানা, রাজপুতানা। কোন অঞ্চলের নারীরা জহর প্রথা পালন করতেন? না জহর প্রথা পালন করতো রাজপুতানারা। ক্লিয়ার? পরের প্রশ্ন, 1192 খ্রিস্টাব্দে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হবে, হু ডিফিটেড মোহাম্মদ ঘুরি, ঠিক আছে, হু ওয়াজ ডিফিটেড, মানে কাকে পরাজিত করা হয়েছিল? পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল। কে করেছিল? মোহাম্মদ ঘুরি করেছিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটা 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা কোথায় আসবে? কালিকট বন্দরে আসবে 1498। তাকে একজন, মানে কালিকট বন্দরটা এটা কোথায় আছে? মালাবার উপকূলে আছে, মালাবার উপকূল, কেরালার মালাবার উপকূলে, ঠিক আছে। তো এই মালাবার উপকূলে একজন রাজা তাকে ওয়েলকাম করবে, তার নাম হচ্ছে জামোরিন, লোকাল হিন্দু রুলার ছিলেন তিনি, ঠিক আছে। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা প্রথম কিন্তু ভারতবর্ষে আসবেন এবং এখান থেকে মশলা কিনে নিয়ে যে ইউরোপের বাজারে প্রচুর দামে, ঠিক আছে, প্রায় 19 গুণ 20 গুণ দামে তিনি কিন্তু বিক্রি করবেন সেখানে গিয়ে। কোন শাসক জীবনের প্রথম দিকে কৃতদাস ছিলেন? তাহলে দাস ছিলেন ইন আর্লি লাইফ। দেখো এখানে দেখতেই পাচ্ছ আলাউদ্দিন খলজি কিন্তু দাস ছিল না, মোহাম্মদ বিন তুগলক দাস নয়, ফিরোজ শাহ তুগলক দাস নয়, বলবন, গিয়াসুদ্দিন বলবন কিন্তু অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেছিলেন? শ্রীকৃষ্ণ বিজয় যে কাব্য সেটিকে রচনা করেছিলেন মালাধর বসু। মনসব শব্দের অর্থ কি? না পদমর্যাদা বা র্যাঙ্ক, পদমর্যাদা বা র্যাঙ্ক। ইকতা সিস্টেম, ইকতা শব্দের অর্থ, ইকতা শব্দের অর্থ কি? দেখো এখানে তোমাকে অপশন কাটতে হবে, আমি বলেছি যে ইকতা একটা ল্যান্ড দেয়া হতো, তাহলে ক্রাউন ল্যান্ডেড ডোনেটেড টু দ্য আর্মি, তাহলে এটাই অপশন দাও এক মিনিট দেখে নি। তাহলে এটা দেখো অপশন ক্রাউন ল্যান্ড ডোনেটেড টু দ্য আর্মি, এটা হবে না। এইটা দেখো অপশন ডি যে গ্র্যান্ট অফ রেভিনিউ ফ্রম এ টেরিটরি ইন লায়ার অফ স্যালারি, হ্যাঁ স্যালারির পরিবর্তে, বেতনের পরিবর্তে আমি বলেছি যে ইকতা সিস্টেম দিয়ে দেওয়া হতো, একটা পার্টিকুলার এরিয়া দিয়ে দেওয়া হতো, সেখান থেকে তারা রাজস্ব আদায় করতে পারতো। এটাই তোমার ইলতুৎমিশ চালু করেছিল। আচ্ছা, জিতল, সাজগানি এবং টঙ্কা কোন ধাতুর তৈরি? তোমরা দেখবে জিতল যেটি ছিল সেটি হচ্ছে কপারের, বাকি সাজগানি এবং টঙ্কা দুটোই হচ্ছে সিলভার, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। Let us strike the trunk of the withering tree, the branches will fall by themselves. তাহলে এটি কে বলেছিলেন? না বলেছিলেন এটা হচ্ছে বাজিরাও ওয়ান, বাজিরাও ওয়ান এই কথাটা কিন্তু বলেছিলেন। মানে বলছে যে যদি একটা গাছের গুড়ি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু ডালপালাগুলো এমনি এমনি পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আব্দুর রাজ্জাক কার সময় এসেছিল? আব্দুর রাজ্জাক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই আব্দুর রাজ্জাক এই দেবরয় টু এর সময় কিন্তু আব্দুর রাজ্জাক কিন্তু এসেছিল। অমুক্ত মাল্যদা বলেই দিয়েছি, তেলুগু ভাষায় লেখা। আচ্ছা, শিবাজি সাইন ট্রিটি অফ পুরন্দর
1665 খ্রিস্টাব্দে পুরন্দরের চুক্তি কার সঙ্গে কার হবে, না তোমার শিবাজির সঙ্গে জয়সিং এর কিন্তু হবে। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আসে, পুরন্দরের চুক্তি কবে হয়েছিল, 1665 খ্রিস্টাব্দে, কার সঙ্গে হয়েছিল, জয়সিং এর সঙ্গে হয়েছিল। শেরশাহ ডাইড ফাইল অ্যাটাকিং, দেখো লাস্ট যখন তিনি কলিঞ্জার এক্সপেডিশন করবে তখন সে কিন্তু মারা যাবে, শেরশাহ কিন্তু সেখানে মারা যাবে। আচ্ছা, অ্যামং দ্য তুর্কি হু ফার্স্ট অ্যাটাক ইন্ডিয়া, তুর্কিদের মধ্যে প্রথম কে ভারতবর্ষ অ্যাটাক করেছিল? তো এটা একটু ডাউট আছে, আমি ম্যাক্সিমাম জায়গায় যেটা দেখলাম সেটা উত্তর কিন্তু নিয়েছে মাহমুদ গজনি। ঠিক আছে, তো তোমরা একটু কমেন্টে জানাও এটা কি হবে, মাহমুদ গজনি হবে না অন্য কিছু হবে। ঠিক আছে, মোহাম্মদ গজনি এবং হচ্ছে সবুক্তগিন, মানে এর সবুক্তগিনের সন্তানের নাম হচ্ছে তোমার মাহমুদ গজনি। এরা দুজন তো হবে না, বাকি দুজনের মধ্যে একটু কনফিউশন আছে, তো আমার যেটা মনে হয় সেটা মোহাম্মদ গজনি তোমরা করতে পারো, এটাই কিন্তু সঠিক হবে। মোহাম্মদ গজনবী ভারত আক্রমণের জিহাদ হিসাবে কে বর্ণনা করেন? এই জিহাদ হিসাবে বর্ণনা করেছিলেন, মনে রাখবে, ঐতিহাসিক উডবি। দ্য লর্ড সুলতান অফ দিল্লি ওয়্যার, দিল্লির সুলতানির কোন জাতি ছিল, সরি দা লোদি সুলতান, লোদিরা ছিল আফগান ছিল। ঠিক আছে, লোদিরা কি ছিল, আফগান ছিল। পরেরটা, কোন রাজ্যের শাসক আকবরের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল? তাহলে আকবরের সঙ্গে যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল, মনে রাখবে এটা হচ্ছে জয়পুর। শেখ নাসিরুদ্দিন চিরাগি দিল্লি বিলংস টু হুইচ সুফি সেন্ট? তিনি চিস্তি ছিলেন। মিসল, শিখদের কাছে মিসেলটা কি? মিসেলটা হচ্ছে একটা পলিটিক্যাল একটা ইউনিট আর কি। আচ্ছা, কোন মুসলিম সাধককে হিন্দু মুসলিম উভয়ই পূজা করতেন? কবিরকে হিন্দু মুসলিম উভয়ই কিন্তু পূজা করতেন, হিন্দু মুসলিম উভয়ই পূজা করতো কাকে? কবির। এ ট্রিয়াম্ফ উইদাউট রেজাল্ট ইজ দ্য এপিটাফ ফর, মানে ফলহীন বিজয় কোন ঘটনাকে বলা হয়? আরবের কনকিস্ট অফ সিন্ধকে। ঠিক আছে, আরবের কনকিস্ট অফ সিন্ধ বা সিন্ধ জয়ের কাহিনীকে বলা হয়। হিন্দু মুসলিম একই মাটির পাত্র, কে বলেছিলেন এই কথাটা? হিন্দু মুসলিম একই মাটির পাত্র, এই কথাটা কে বলেছিলেন? এটা কবির বলেছিলেন, কবির। হুইচ মুসলিম সুলতান ওয়াজ রিগার্ডেড বাই হিন্দু অ্যাজ জগৎ গুরু? তো এটা মনে রাখবে, ইব্রাহিম আদিল শাহ। ঠিক আছে, ইব্রাহিম আদিল শাহ। লাস্ট, আচ্ছা আর দুটো আছে, বলছে অন্ধ্র কবিতা পিতামহ কাকে বলা হয়? অন্ধ্র কবিতা পিতামহ হয় আল্লাহ সানি পেদ্দানকে বলা হয়, আল্লাহ সানি পেদ্দানকে বলা হয়। লাস্ট প্রশ্ন, দস্তক। দস্তক বলতে কি? দস্তক হচ্ছে একটা পারমিশন টু ট্রেড উইদাউট ট্যাক্স, ট্যাক্স ছাড়াই, মানে কর ছাড়া বাণিজ্যের একটা অনুমতি, সেটাকে বলা হয় দস্তক। তাহলে এই ছিল আজকের প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন। তোমরা যারা ডাব্লিউবিসিএস কে পাখির চোখ করে পড়ছো, ঠিক আছে, ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস যারা দেবে, প্লাস ক্লার্কশিপ, আইডিও, এমভিআই ফর্মগুলো ফিল আপ হবে, তো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো। বর্তমানে অ্যাডমিশন চলছে। যারা মনে হয় প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়বো, এই যে এমসিকিউ গুলো একসঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে, বাট দেখো তুমি যদি চ্যাপ্টার না ধরে পড়ো, তোমাকে একটা ক্লিয়ার কনসেপ্ট, একটা ভিউ তোমার কিন্তু আসবে না। সুতরাং তোমাকে চ্যাপ্টার গুলো যতটা সম্ভব তোমাকে কিন্তু চ্যাপ্টার গুলো ধরে ধরে পড়তে হবে। আর চ্যাপ্টার না ধরে পড়লে তুমি কিন্তু কনসেপ্ট তোমার কিন্তু ক্লিয়ার থাকবে না। এই যে তোমার একটা একটা করে আলোচনা করছি, সে যখন একটা কোশ্চেন আলোচনা করছি তখন পুরো চ্যাপ্টারটা আমার মাথায় ভেসে আসছে যে আমি কি কি পড়িয়েছি এখানে। ঠিক আছে, তো এইভাবেই তোমাদের বলবো যে তোমরা আস্তে আস্তে প্রিপারেশন নিজেদের চালিয়ে যাও। তোমাদের সমস্ত রকম প্রিপারেশনে আমি হেল্প করব। তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কোনটা প্রয়োজন, কোন ক্লাস তোমাদের বেশি বেশি প্রয়োজন, আমি চেষ্টা করব এবং সেগুলো দেওয়ার। এবং আশা করছি তোমরা ফিউচারে ডাব্লিউবিসিএস অফিসার হবে, বা তোমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে তোমরা পূরণ করবে। ঠিক আছে, এবং সেই উদ্দেশ্যে আমি তোমাদেরকে হেল্প করছি। তোমরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। বারবার একটা জিনিস মাথায় খেয়াল রাখবে যে স্যাক্রিফাইস, হার্ডওয়ার্ক প্লাস কনসিস্টেন্সি, এগুলো যদি না থাকে সাকসেস কখনো আসে না। সবগুলো কিন্তু করতে হবে, তার সঙ্গে সঙ্গে লাকের প্রয়োজন হয়, বাট লাকটা পরের কথা। তোমার হাতে যেগুলো আছে সেগুলো তোকে তোমাকে কাজে লাগাতে হবে। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।